সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের উত্তর ভিটাবাড়িয়া নূরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাস। তো আজকে আমি নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের উপরে তৃতীয় অধ্যায়ের একটি পাঠ নিয়ে এসেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খাতা কলম এবং বই নিয়ে পড়ার টেবিলে বসে গেছো। তো আজকের আমাদের পাঠের বিষয় অর্থের সময়মূল্য। গত ক্লাসে আমরা অর্থের সময় মূল্য এবং এর গুরুত্ব এবং বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য কি সে সম্পর্কে জেনেছিলাম। তো আজকে এই পাঠ শেষে তোমরা গাণিতিক সমস্যা সমাধানের যে সাংকেতিক বিষয়গুলো রয়েছে সেগুলো জানতে পারবে। অর্থের সময় মূল্যের বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য কিভাবে নিরূপণ করতে হয়, মানে এই সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে সেটা তোমরা সমাধান করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো যে আমাদের গাণিতিক সমস্যা সমাধানের জন্য যে সাংকেতিক বিষয়গুলো প্রয়োজন সেগুলো আমরা একটু সংক্ষিপ্ত রূপগুলো দেখে নেব, সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক রূপটা দেখে নেব। তো শুরুতেই আছে এফভি মানে ফিউচার ভ্যালু, যার বাংলায় যেটাকে বলা হয় ভবিষ্যৎ মূল্য। তো আমরা যখন আমাদের গাণিতিক সমস্যা সমাধানে ভবিষ্যৎ মূল্য দেয়া থাকবে কিংবা ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, তখন আমরা এই সংকেতটা ব্যবহার করব। নেক্সট হলো পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, যেটা হলো বর্তমান মূল্য। তো এটা অনুরূপভাবে আমরা গাণিতিক সমস্যায় যখন আমাদের বর্তমান মূল্য দেওয়া থাকবে কিংবা বের করতে হবে, এটা আমাদের ব্যবহার করতে হবে। তারপর আছে আই মানে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। তো শিক্ষার্থী বন্ধুরা, সুদ কি তোমরা নিশ্চয়ই এটা অবশ্যই জানো, যে যদি তুমি কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা ভবিষ্যতের জন্য ব্যাংকে রাখতে চাও, তুমি যে টাকা জমা রাখবে তার থেকে যে টাকা তুমি অতিরিক্ত পাবে, মানে এক্সট্রা যে পেমেন্টটা তুমি পাবে, সেটাই হলো এখানে সুদ। তো সুদের কিন্তু আবার শিক্ষার্থী বন্ধু দুইটা প্রকারভেদ রয়েছে, তোমরা একটু লক্ষ্য করো। সুদকে মেইনলি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ। এখন সরল সুদ কোনটা, সরল সুদ আমরা কোনটাকে বলবো? মনে করো তুমি ভবিষ্যতের জন্য 10,000 টাকা ব্যাংকে জমা রাখতে চাও, সুদের হার 5%, 5 বছর পরে তুমি কত টাকা পেতে চাও। তো এখানে যদি বিষয়টা বা 1,000 টাকায় যদি তুমি জমা রাখো, তুমি 1,000 টাকা জমা রেখেছো, প্রথম বছরে 1,000 টাকা জমা রেখেছো, এটা মনে করো তুমি 10% হারে জমা রেখেছো, তুমি কত টাকা পাবে? সুদ কত টাকা পাবে? 100 টাকা। 1,000 টাকা 10% 100 টাকা। দ্বিতীয় বছরে তুমি কত পাবে? দ্বিতীয় বছরে আবার 1,000 টাকার উপরেই তুমি আবার 100 টাকা সুদ পাবে। তাহলে 2 বছর পর তুমি কত সুদ পাচ্ছ? 200 টাকা। তার মানে এখানে আমরা কি লক্ষ্য করলাম, যে প্রতি বছর এখানে আসলের উপরে সুদ প্রদান করা হয়। তো আমরা বলতে পারি যখন আসলের উপরে সুদ প্রদান করা হয় সেটাকে সরল সুদ বলা হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় সিম্পল অ্যাপ্রোচ। তো নেক্সট আসো চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদে কিন্তু আসল এবং সুদ দুইটার উপরেই সুদ প্রদান করা হয়। যেমন এখানে প্রথম বছরে তুমি পেলে 1,000 এর 10% 100 টাকা। এখন প্রথম বছরে এই 100 এবং এই 1,000 দুইটা মিলে 1,100। দ্বিতীয় বছরে তুমি 1,100 টাকায় 10% পাবে, তার মানে সেখানে 110 টাকা। তো এই 110 এবং এই 100 মিলে তুমি পাচ্ছ 210 টাকা। তাহলে তোমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা বুঝতে পেরেছো। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, বর্তমান মূল্য কিংবা ভবিষ্যৎ মূল্য অর্থাৎ অর্থের সমমূল্য নিরূপণ করব, এখানে কিন্তু অবশ্যই আমরা এই কম্পাউন্ডিং অ্যাপ্রোচটাকে কিন্তু ফলো করব, ঠিক আছে? সরল সুদ না, কিন্তু এখানে চক্রবৃদ্ধি সুদেই মূলত তোমার বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য বের করা হবে। তারপর আছে তোমার নাম্বার অফ ইয়ার্স মানে মেয়াদ পূর্তির বছর সংখ্যা, মানে কত বছরের জন্য তুমি টাকাটা মানে ব্যাংকে খাটাতে চাও কিংবা জমা রাখতে চাও। তারপর হলো যেটা হলো মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং মানে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা। এখানে যেমন আমরা দেখলাম যে চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো বছরে আমি কতবার চক্রবৃদ্ধি পাবো? এটা কি 3 মাস পর পর হবে, নাকি 6 মাস পর পর হবে, নাকি 1 বছর পর পর হবে? তার মানে বছরে 1 বার, 2 বার, নাকি 3 বার, নাকি 4 বার? সেটা হলো আমরা দ্বারা চিহ্নিত করব, যেটা হলো মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং বছরের চক্রবৃদ্ধির সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সাংকেতিক বিষয়গুলো তোমাদের মূলত মনে রাখতে হবে।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা ছোট্ট গাণিতিক সমস্যা লক্ষ্য করব। সুদের হার 10% হলে 1000 টাকার 1 বছরের পরের মূল্য কত হবে? তো এখানে এই যে সুদের আমরা যে গাণিতিক সংকেতগুলো পেলাম, এই যে সুদের হার, এটাকে আমরা কি নামে চিহ্নিত করেছিলাম? আই। তারপরে এই যে 1000 টাকা, আচ্ছা সুদের হার 10% হলে 1000 টাকার 1 বছর পরের মূল্য, তাহলে 1 বছরের পরের মানে ভবিষ্যৎ মূল্য আমাকে বের করতে হবে। তার মানে এটা কি দেওয়া আছে? বর্তমান মূল্য, পিভি। আর এখানে নাম্বার অফ ইয়ার্স 1, তো সেটাকে আমরা 1 বছর, যেহেতু এটাকে এন দ্বারা চিহ্নিত না করলে হবে আপাতত। তো এখানে আমরা কি কি পেলাম? আই পেলাম, পিভি পেলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা গাণিতিক সূত্রে যাওয়ার আগে যদি এটা জেনারেলি আমরা সমাধান করি, তাহলে দেখো বিষয়টা কি আসে। যে আমার এখানে আসল টাকা হলো 1000, আসল টাকা তো আমি পাবোই, 1 বছর পরে আসল টাকা তো আমার থাকবে, এর সাথে আমি কি পাবো? 1000 টাকার উপরে যে ইন্টারেস্ট আছে সেটা আমি পাবো, ইন্টু 10%। তোমরা এখানে লক্ষ্য করো যে ক্যালকুলেশন করলে কি আসে। 1000 প্লাস 1000 টাকা 10%-এ 100 টাকা, তো মোট আমি কত টাকা পাচ্ছি? 1100 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি একটু আমরা ভিন্নভাবে এখন লিখি, যে এটাকে যদি আমি এভাবে লিখতে চাই, 1000 প্লাস 1000 ইন্টু 10%, এটা থেকে যদি আমি এভাবে লিখতে চাই, তো জেনারেল যে বীজগণিতের নিয়ম অনুসারে 1000 1000 যদি আমি কমন নেই, তাহলে কি থাকে? 1000 কমন নিলাম, এখানে থাকে 1 প্লাস এখানে 1000 কমন গেল, আর থাকলো 10%, যেটাকে যদি আমরা সংকেতের মধ্যে লিখতে চাই, তাহলে এটা কি ছিল আমাদের? পিভি। এখানে যদি আমরা ইংরেজিতে লিখি 1 প্লাস এটা হলো আই, ইন্টারেস্ট। আর আমি 1 বছর পরে কি পাবো? ফিউচার ভ্যালু, এফভি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করো যে একটা সূত্র কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। এখানে আমাদের এই গাণিতিক সূত্রটা কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তুমি জাস্ট তোমার ক্যালকুলেশন করার প্রয়োজনে যে বিষয়টা এখানে এসেছে সেটাই কিন্তু আমরা এখানে নিয়েছি। তো এখন আমরা অটোমেটিক্যালি এখানে একটা সূত্র পেয়ে গেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো এখানে, যে আমরা দুইটা মূল্য এখানে নিরূপণ করব, ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য। তো আমরা যে সূত্রটা একটু আগে পেয়েছিলাম সেটা দেখো এখানে আমি লিখেছি, FV সমান PV ইনটু 1 প্লাস I। এই তাহলে এখন ওখানে আমাদের ছিল কি? 1 বছর পরের মূল্য। এখন যদি প্রশ্ন হতে পারে যে যদি 10 বছর পরের মূল্য হয় তখন কি করব আমরা? সাপোজ তুমি মনে করো যে 3 বছর পরের মূল্য, PV তো আমার ঠিক থাকবে। 3 বছর পরের জন্য কি আমার 3 বার 1 প্লাস I 3 বার আমি লিখলাম। এখন এখানে ন্যাচারালি প্রত্যেকটা এক এক করে পাওয়ার আছে। যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো, পিভি যেহেতু এখানে বেস যেহেতু একই, তাহলে এখানে আমি 3 লিখতে পারি। তাহলে এই 3টা কি তোমার? এটা হলো সময়, 3 বছর, যেটাকে আমরা গাণিতিক সংকেতের মধ্যে দেখিয়েছিলাম n। তাহলে এখানে আমরা n দ্বারা চিহ্নিত করব। তো এভাবে যে 10 বছরের, যদি 10 বছর পরের মূল্য চায়, তোমার এখানে n এর মান 10 হবে, 3 বছর হলে 3। তো যাই হোক, আমি এটা দেখালাম এর জন্য যে তোমরা যাতে এটা সূত্রটাকে মুখস্থ নির্ভর না হয়ে পড়ো। তো নেক্সট এখন আমরা এখানে যে ফিউচার ভ্যালুর সূত্রটা পেয়েছিলাম সেটা আমরা এখানে লিখছি, ফিউচার ভ্যালু সমান পিভি ইনটু 1 প্লাস আই, এটা। এখন এটা যদি সমীকরণের নিয়ম অনুসারে আমি একটু করি, যদি আমি ফিউচার ভ্যালুর সূত্র ছিল, এখন যদি প্রেজেন্ট ভ্যালুর সূত্র বের করতে চাই, যদি ইকুয়েশন অনুযায়ী আমি এভাবে করি, পিভি 1 প্লাস আই ইকুয়াল টু এফভি, লেখা যায় না বন্ধুরা? হ্যাঁ, তো তাহলে তোমার পিভি ইকুয়াল এফভি বাই 1 প্লাস আই, আর আমাদের যে এন ছিল এনটাকে আমরা উল্লেখ করতে পারি। তাহলে দেখো, এখন যদি আমি উপরের দুইটা লাইন মুছে দিই, তাহলে কি হয়? এখানে আরেকটা সূত্র চলে এসেছে, যেটা হলো পিভি সমান এফভি বাই 1 প্লাস আই হোল n। তাহলে এটা কি আমাদের বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র, এবং এটা ছিল কি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্র।
তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সূত্রগুলো মুখস্থ করবে না, এভাবে তোমরা শেখার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে আমরা যে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের যে সূত্র দুটো পেয়েছিলাম, সেখানে কিন্তু একটা বিষয় রয়েছে। এখানে দেখো যে এফবি ফিউচার ভ্যালু বের করার সময় আমরা কিন্তু বর্তমান মূল্যকে সুদের হার দিয়ে গুণ করেছি। তো এখানে যে এই নিয়মটাকে কিন্তু বলা হয় চক্রবৃদ্ধিকরণ। তার মানে ভবিষ্যৎ মূল্য বের করার জন্য আমরা চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি ফলো করে থাকি। আর এখানে বর্তমান মূল্যের যে সূত্রটা আছে আমাদের পিভি বের করতে গেলে এখানে দেখো এফবি কে কিন্তু আমি সুদের হার দিয়ে ভাগ করেছি। তার মানে ভাগ করা মানে কি, কমা, তার মানে এটা বাট্টাকরণ। তো এটা হলো বাট্টাকরণ পদ্ধতিতে আমরা বর্তমান মূল্য নির্ণয় করে থাকি। তো এটা তোমরা সবসময় মনে রাখার চেষ্টা করবে। তো নেক্সট তোমরা দেখো যে এখানে আমি একটা গাণিতিক সমস্যা দিয়েছি। আমরা এখনই গাণিতিক সমস্যায় প্রবেশ করছি। সুদের হার 10% হলে 50,000 টাকার 4 বছর পরের মূল্য কত হবে? এটা একটা গাণিতিক সমস্যা এখানে রয়েছে। তো সমস্যায় তোমাকে সবসময় তুমি যে কোনো গাণিতিক সমস্যার সমাধানের জন্য যেটা লক্ষ্য করবে যে সমস্যায় কি কি জিনিসগুলো দেওয়া আছে সেটা তোমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। কি বের করতে হবে সেটা তুমি ফাইন্ড আউট করবে। যেমন এখানে কি কি দেওয়া আছে দেখো, সুদের হার 10%, তার মানে আই দেওয়া আছে। 50,000 টাকা হলো তোমার আজকের মূল্য, তাহলে এটা তোমার বর্তমান মূল্য পিভি দেওয়া আছে এবং এন দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার্স। তাহলে এখানে আমরা বলতে পারি যে তোমার হলো এখানে তোমার হলো যে পিভি ইকুয়াল 50,000 টাকা। তারপর নেক্সট হলো আই, রেট অফ ইন্টারেস্ট হলো 10%। 10% কে সবসময় তোমরা এভাবে দেখানোর চেষ্টা করবে, 100 ইকুয়াল টু 0.110। এবং কি দেওয়া আছে, এন সমান নাম্বার অফ ইয়ার্স 4। এবং বের করতে হবে কি আমাকে, ফিউচার ভ্যালু সমান কত। তার মানে আমার দেয়া ছিল এই তথ্যগুলো এবং বের করতে হবে ফিউচার ভ্যালু। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো সমস্যা একে তোমার যে ইয়াগুলো ছিল আমি আগেই ফাইন্ড আউট করেছিলাম। এটা হলো আই, এটা হলো পিভি এবং এটা ছিল এন। তো এখানে দেওয়া আছে পিভি সমান 50,000, আই সমান 10% বা 0.10 এবং নাম্বার অফ ইয়ার্স 4। তো আমরা সূত্রটা যে জানি তোমার ফিউচার ভ্যালু বের করা, সেটা এখানে লিখলাম এফভি সমান পিভি ইনটু 1 প্লাস আই হোল এন। তো পিভি ছিল আমাদের 50,000 টাকা, যেটা আমরা এখানে প্রশ্নের মধ্যেই মার্ক করে রেখেছি। 1 প্লাস আই হলো একবারে আমরা লিখে দিয়েছি যে 0.10 এবং নাম্বার অফ ইয়ার্স 4। তো 50,000 এখানে আমরা এটা যোগ করেছি, যোগ করার পর 1.10 পেয়েছি এবং পরবর্তীতে এটা তোমার 4 বার গুণ হয়েছে। এটা তোমরা জানো যে এখানে ফিনান্সিয়াল ক্যালকুলেটর ইউজ করতে হবে। তো ফিনান্সিয়াল ক্যালকুলেটর ইউজ করে আমি এখানে 1.4641 পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা সবসময় যদি দশমিকের পরে 4 অঙ্কের বেশিও আসে, তোমরা 4 অঙ্ক নিবে, মিনিমাম 4 অঙ্ক তোমাকে নিতে হবে। তো বর্তমান মূল্যের যে টাকাটা ছিল 50,000, সেটাকে আমি এই সংখ্যাটা দ্বারা গুণ করেছি, 73,205 টাকা পেয়েছি। তাহলে তোমার 50,000 টাকা তুমি যদি বিনিয়োগ করতে চাও 10% হারে, 4 বছর পরে তুমি কত পাবে, 73,205 টাকা। তো এই ছিল মোটামুটি শিক্ষার্থী বন্ধু আজকের আয়োজন। তোমরা নিশ্চয়ই বুঝতে সক্ষম হয়েছো। তো এবং পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে যোগাযোগ করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা।